আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে আমার ভাবির পোলারা যে হারে ভারতের বিরুদ্ধে চেঁচামেচি করে, ভারতের বিরুদ্ধে যে হারে গালাগালি, ভারতের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালাচ্ছে, বাংলাদেশের মুসলমান তো সারাদিন ভারতের গালি দেয়, ভারত দখল করবে, মানে অদ্ভুত ব্যাপার। মানে যাদের আব্বা মনে করে সেই পাকিস্তানিরা ভারতের সাথে যুক্ত হইতে চাইতেছে বা স্বাধীন হতে চাইতেছে, আর বাংলাদেশের যে পেয়ারা পাকিস্তানি পাকিস্তানি গোলাম যারা, তারা সারাদিন ভারতের গালি দেয় আর ভারতকে দখল করতে চায়। পার্থক্যের চিন্তা চেতনার ফারাক এতটুকুই, রাত আর দিন চিন্তার চেতনার ফারাক। আসলে আমাদের দেশের মানুষগুলো, অথচ ওই পাকিস্তানের কাশ্মীরিরা কিন্তু বাংলাদেশের মুসলমানদের মুসলমানই মনে করে না, কিন্তু তারা এখন ভারতের সাথে ঐক্যবদ্ধ হতে চাচ্ছে, স্বাভাবিকভাবেই চাবে। ভারত নিবে কিনা তা জানি না, ভারতের জনগণ মেনে নিবে কিনা জানি না, কিন্তু এটা তো চাইবে। শুধু তাই না, বেলুচিস্তানও কয়েকদিন পর ভেঙে যাবে, এটা তো বহু আগে আমি বলে রেখেছি। তারপরে আফগানিস্তান তার পাকিস্তানের সীমান্ত অঞ্চল দখল করে নিবে, কারণ আফগানিস্তান তো সেই রেখা মানে না। তাদের যে সীমান্ত ভাগ করা হয়েছে আফগানিস্তান মানে নাই, এখনো মানে না, তারা মানতে পারে না। এমনকি দেখবেন আফগানিস্তান সুযোগ পাওয়া মাত্রই পাকিস্তানের বর্ডার অঞ্চল যা আছে, সীমান্ত অঞ্চল, এগুলো দখল করে নিবে। তাদের ভাষায়, পশতুন ভাষায় যারা কথা বলে, সেই অঞ্চলটুকু আফগানিস্তান দখল করে নিবে। এবং পাকিস্তানকে কিন্তু রিকগনাইজ প্রথমে করে নাই আফগানিস্তান, অনেক পরে জাতিসংঘে ভেটো দিয়েছিল। পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হয়, আফগানিস্তান ভেটো দিয়েছিল। সুতরাং তাদের সাথে তো বিরোধ হবেই। আর আস্তে আস্তে পাকিস্তান তো দেউলিয়া হয়ে যাচ্ছে। আর এখন যদি পাকিস্তান ভাঙে, এক টুকরা তো হবে না, সেটা কাশ্মীরি বেরিয়ে যাক আর বেলুচ বেরিয়ে যাক, দেখবেন যে পাকিস্তান আবার টুকরা। আপনি যেটা বললেন যে সে ৭১-এ খরগ না, ৭১-এর চাইতে ভয়াবহ কিছু ঘটবে পাকিস্তানে। কারণ পাকিস্তানের তাদের পাপের ১৬ কলা পূর্ণ হয়ে গেছে। এই বাংলাদেশের পেয়ারা পাকিস্তানিরা যতই লাফালাফি করুক, ওই পাকিস্তান ভাঙবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। ৫ থেকে ১০ বছরের মধ্যে পাকিস্তান আরেকবার ভাঙবে। কারণ এই পেয়ারা পাকিস্তানের ৭১-এ কি বলতো, কিয়ামত পর্যন্ত পাকিস্তান থাকবে। ২৫ বছর পরে কিন্তু পাকিস্তান টিকে নেই, বরং আগামীতে পাকিস্তান আরো ভাঙবে, কয়েক টুকরা হবে। সেটা আমরা কিছুদিনও, মানে ৫ থেকে ১০ বছরের মধ্যে দেখতে পারবো। ১০ বছর বলেছিলাম, কিন্তু এখন বোধহয় এত লাগবে না, ৫ বছরের মধ্যে আমরা তা দেখতে পারবো। আমাদের দেশের সাথে পাকিস্তানিদের পার্থক্য এইখানেই। পাকিস্তান তাহলে টুকরো হবে, নিঃসন্দেহে পাকিস্তান টুকরো হবে, মানে কয়েক টুকরো হবে, এক টুকরো হলে হবে, পাকিস্তান কয়েক টুকরো হয়ে যাবে, এত সন্দেহ নেই। সবচেয়ে মজার বিষয় কি জানেন? ১ মাস যাবৎ বিদ্যুৎ বন্ধ, ফেসবুক বন্ধ, ইউটিউব বন্ধ। এইবার বামপন্থীদের কোনো টু শব্দটি নেই। এখন মুসলমানদের কোনো মানবাধিকার ধ্বংস হয় নাই, এখন রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হয় নাই, এখন আর কোনো কিছুই হয় নাই। এখন গণতন্ত্রের, মানবাধিকার পাহারাদার যারা, এখন অরুন্ধতী রায়েরা, ভারতের অরুন্ধতী রায় সহ শুরু করে কলকাতার যারা আছে, কলকাতার বামপন্থীরা নীরব। তারপরে বাংলাদেশে বামপন্থীরা নীরব, মুসলমানরাও নীরব, কোনো কথা নাই এখন। কারণ কি? কারণ এদের মানবতা, এদের অধিকার, গণতান্ত্রিক অধিকারের যে চাহিদা, এটা হচ্ছে সিলেক্টিভ। এখন কিন্তু ওই কাশ্মীরে যে, এই যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে ইন্টারনেট বন্ধ, বিদ্যুৎ বন্ধ, পানি বন্ধ, সরকারের সকল সুযোগ সুবিধা বন্ধ, টু শব্দটি কিন্তু বাংলাদেশের মানুষ জানেই না। বাংলাদেশের মানুষ কিছুই জানে না, মানে গুজবের খবরও জানে না, সত্য তো দূরের কথা। কিন্তু যদি এটা ভারতে করতো এতক্ষণ ইন্টারনেট অফ, আরে বাপরে বাপ, বাংলাদেশে বামপন্থীর আগে চক্কর বক্কর ভর্তিরা হিন্দু বামের আগে মাঠে নামতো, শাহবাগ গরম করে ফেলতো, পল্টন মতো গরম করে ফেলতো, মসজিদ গরম হয়ে যেত। কিন্তু এখন একেবারেই ঠান্ডা। এখন যে কাশ্মীরের, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষের যে মানবাধিকার, বাক স্বাধীনতা, চলার অধিকার, বিদ্যুৎ, এগুলো বন্ধ করে রেখেছে, এই ব্যাপারে আর কখনো টু শব্দটি তারা করবে না। কারণ ওটা পাকিস্তান করেছে, যে ভারত করলে দেখাই দিত এরা কত বড় বিপ্লবী নেতা, এরা কত বড় মুসলমান দেখাই দিত। মানে এদের যতক্ষণ পর্যন্ত কোনো আন্দোলন করতে পাকিস্তান, ভারত আর যদি ইসরায়েলের আপনি জোশ না পান, মানে ইসরায়েল আর ভারত বিরোধিতার জোশ না পাইলে, ততক্ষণ আন্দোলন আর ভালো লাগে না, করতে ইচ্ছা করে না। এখন দেখেন বাংলাদেশে আপনি জিজ্ঞেস করেন, মুসলমানদের জিজ্ঞেস করেন, বড় বড় ইমামের খতিবেরে, বলবে এরা ঘটনাই জানে না। আর বড় যে জানে সে বলবে ষড়যন্ত্র, বলবে আমরা এগুলো মিথ্যা কথা ছড়াইতেছিল, ভারতের নিউজ। এখন যে ওখানে যে আপনি যেটা বললেন ইন্টারনেট বন্ধ, এটা যদি আপনি বলতে যান, বলবে এটা ভারতের ছড়ানো নিউজ, সব ঠিক আছে।
এই হচ্ছে আমাদের বাংলাদেশের প্রতিবাদী বিপ্লবী মুসলমান এবং বিপ্লবী বামপন্থীদের নীতি। কিন্তু এটা যদি ভারতে করতো বা ইসরায়েলে করতো, এতক্ষণ সারা বাংলাদেশে, সারা দুনিয়াতে মিছিল হইতো। এখন দেখেন, এখন ইউরোপিয়ান ইউনিয়ন কোনো বিবৃতি দেয় না, কিন্তু এটা ভারত হইলে দেখতেন কাহাকে বলে বিবৃতি, বা বাংলাদেশ হলো। জি, এটা এখন যেহেতু পাকিস্তান, তো শোনেন, যেহেতু মুসলিম দেশের সাথে আছে, স্বাধীনতা পাওয়া কঠিন। কারণ ওইখান থেকে যদি ভারতের মধ্যে এরম বিদ্রোহী করতো, বিদ্রোহ সৃষ্টি হইতো, তাহলে দুনিয়ার সহযোগিতা আসতো। পাকিস্তানের ভিতরে তো তাই সহযোগিতা কম, ভারত ছাড়া তো আর কেউ সহযোগিতা করবে না। আর ভারত তো তার ধীরে চলনীতি, খুব ধীরে চলনীতিতে সে চলে। সুতরাং এখানে পাকিস্তান তাদেরকে আরো ডিপ্রাইভ করবে, পাকিস্তান তাদের আরো প্রেশার দিবে। তবে একটা সময় যেহেতু কথা উঠে গেছে, অর্থাৎ বিড়ালের গলায় ঘন্টি বাঁধা হয়ে গেছে, এই কাশ্মীরিরাই কিন্তু ভারতের কাশ্মীরে এসে জঙ্গিবাদ ছড়াতো। এখন তারা বুঝে গেছে যে পাকিস্তান যে তাদের সাথে বদমাইশি করেছে, যেমন আফগানিস্তানিরা এখন বুঝে গেছে পাকিস্তান একটা বদমাইশ রাষ্ট্র, পাকিস্তান নিজের স্বার্থ ছাড়া কিছু করে না। এটা যেমন তারা বুঝে গেছে আফগানিস্তান কিন্তু এখন বুঝে গেছে যে পাকিস্তান হচ্ছে গাদ্দার, তাদের যে ব্যবসা করে খাইছে এতদিন। তো এই কাশ্মীরিরা বুঝে ফেলেছে তাদের নিয়ে ব্যবসা করে খাইছে এই কাশ্মীরি মুসলমানেরা। তো তারা হয় এখন স্বাধীন হয়ে যাবে, অথবা ভারতের সাথে বিলীন হয়ে যাবে। এখন কোনটা হবে সেটা সময় বলে। ওই যে অন্ধের অন্ধের পুত্রের নাম পদ্মলোচন, কি করবেন এখন? বুঝেন নাই, অনেক মেয়ে আছে না, কালো কুচকুচে অসুন্দর, তার নাম থাকে বিউটি, আছে না? ওইরকম আর কি, নাম একটা দিলাম, নাম দিলেই হইল। কিন্তু ওরা বুঝে ফেলেছে যে আজাদ কাশ্মীর নাম দিয়ে মূলা ধরাই দিয়েছিল, এটা কাশ্মীরের জনগণ বুঝে ফেলেছে, তার জন্য তারা বিদ্রোহ করেছে। নিঃসন্দেহে তারা হয় স্বাধীন হয়ে যাবে, অথবা তারা ভারতের সাথে বিলীন হয়ে যাবে। পরিস্থিতির উপর নির্ভর করবে কোন দিকে যাচ্ছে, তবে ঘটবেই। শুধু কাশ্মীর যাবে তা না, বেলুচিস্তানও চলে যাবে, আফগানিস্তানের সীমান্তের বৃহত্তর অংশ চলে যাবে, পাকিস্তান আরো 2-3টি ক্রো হবে, কেউ ঠেকাইতে পারবে না। কারণ যাদের কোনো নীতি নেই, আদর্শ নেই, একটা রাষ্ট্র, মোল্লার মিলিটারি দিয়ে তো একটা দেশ চলে না। মোল্লা মিলিটারি দিয়ে দেশ চালাবে রাজনীতিবিদরা। যখন ওই দেশ একটা মোল্লা মিলিটারি দখল করে নেয়, তখন ওই দেশই টিকবে না, এমনিও টিকতো না, ভেঙে যেত। আর এখন তো স্বাধীন হবেই, ঠেকায় রাখতে পারবে না। শুধু ওই যে ইসরায়েল, ইরান, আমেরিকা যুদ্ধের কারণে একটু দেরি হলো, এই তো কিছুদিনের মধ্যে একটু ঘটে যাবে। আরো আগে এতদিন স্বাধীন হয়ে যাইতো তারা, বেলুচিস্তানও স্বাধীন হয়ে যেত। তবে হয়ে যাবে পাকিস্তান, এই যে পাকিস্তান বাংলাদেশে ঘাঁটি করতে চায় না, ভারতও খেলতেছে। দেখতে পারো না, এরা স্বপ্ন দেখতেছে না সেভেন সিস্টার দখল করবে, কলকাতা দখল করবে, দিল্লি দখল করবে। দেখবে আমার ভাবির পোলাদের পিন্ডি লাহোর দখল হয়ে গেছে, টেরই পাবেন। কিন্তু ইন্ধন দিচ্ছে, তারা মারতেছে, যে পাকিস্তান যে তাদের মারতেছে। আমাদের মুক্তিযুদ্ধের বেলা হয়তো কইছে ভারত ইন্ধন দিছে, তবে বেলুচিস্তানে শুধু তো ভারত ইন্ধন দেয় না, সেখানে ইরান ইন্ধন দেয়, আমেরিকা ইন্ধন দেয়, সৌদি আরব, কাতার, কুয়েত ইন্ধন দেয়। আর ভারত যেদিন সরাসরি ইন্ধন দেওয়া শুরু করবে, সেদিন তো বেলুচিস্তান স্বাধীন হয়ে যাবে। ভারত তো এখনো দিচ্ছে না, যখন দেওয়া শুরু করবে, ভারত যেদিন সত্যি সত্যি তাদের এই প্রচার যেদিন সত্যি হয়ে যাবে, বেলুচিস্তানিদের যেদিন ভারত সরাসরি সহযোগিতা করবে, বাংলাদেশের মতো ভারত বেলুচিস্তান স্বাধীন বেলুচিস্তান হয়ে যাবে, নতুন একটা দেশ হবে বেলুচিস্তান, হয়ে যাবে। তবে এগুলো ওই যে ভারতের ডাকতেছে আর কি, কয়েছে যে পাগলা নৌকাটা যেন ডুবাস, ভারতের মনে করাই দিতেছে। ভারত একসময় করবে, কেন করবে না? অবশ্যই করবে। কিন্তু ভারত খুব টেনশনে থাকে, কারণ একটা দেশ তৈরি করলে ওই বাংলাদেশের মতো যদি পরে তার নিজের শত্রু হয়ে যায়, এই ভয়ে ভারত খুব আস্তে ধীরে, যদি বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক থাকতো, তাহলে বেলুচিস্তানের এখনই ভারত সহযোগিতা করতো। কারণ জানে যে স্বাধীনতা করে দিলে আবার যদি 20 বছর 30 বছর পরে ভারতের বিরুদ্ধে লেগে যায়, তো তখন তো আরেকটা ছোট ছোট পাকিস্তান, তো সে এই জন্য ভারত খুব আস্তে ধীরে আগায়, কোনো সন্দেহ না। আমি ভারতীয়দের জিজ্ঞেস করেছিলাম যে আপনারা বেলুচিস্তানের স্বাধীনতা সহযোগিতা করেন না কেন 71-এর মতো? তোমাদের তো সহযোগিতা করেছিলাম, তোমরা কি করতেছো আমরা দেখছি না। তো এটা তো একটা প্রশ্ন। এই ভয় তো তাদের কাজ করে, কারণ যদি জানতো যে গাদ্দারি করবে না, কনফার্ম হইতো। তবে বেলুচেরা আবার বাঙালিদের মতো না, বাঙালি তো গাদ্দার হয়, বেলুচরা গাদ্দার হয় না। বেলুচিস্তানের স্বাধীনতা যদি ভারত সহযোগিতা করে, তাহলে বেলুচিস্তানিরা কোন অবস্থাতে অন্তত ভারতের সাথে তারা গাদ্দারি করবে না, এটা আমি নিশ্চিত। আমার দেশ না তো, এটা সামারের দেশ, রাজাকারের দেশের পত্রিকা, এটা গুজব ছড়িয়েছে, ওইটা সম্ভব না। বাংলাদেশে যদি সত্যি কিছু ভারত ঘটাইতে চায়, তো জেনারেল লাগবে কেন? বাংলাদেশের ভিতরে কোটি কোটি আওয়ামী লীগের লোক আছে, তাদের সহযোগিতা করলেই হবে। তবে যদি ওই জেনারেলরা কোনো সময় সহযোগিতা করে, এতে তো আমি অস্বাভাবিক কিছু দেখতেছি না।
এক জেনারেল দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আর ৩ জেনারেল দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যাবে। মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করলে সমস্যা কি? যদি তারা এটা যদি তার যদি এটা আমার কাছে এটা গুজবই মনে হয়, যদি এটা সত্য হয় তাহলে খুব ভালো খবর তো। তবে ওইটা করতে হবে না। জনগণ যেভাবে ক্ষেপে আছে না, আমার দেশের সম্পাদক মাহমুদুর তুরস্কে পালাইছিল না, আবার পালাইতে হবে। আর নইলে পাবলিকের প্রশ্ন হলে তারা পড়বে। আর আপনি যেটা বললেন ভারত যদি, আর ভারতে তারা আছে কিনা এটা আদৌ সত্য কিনা তা তো আমরা জানি না, কারণ সামারা দেশের কথা তো আমরা বিশ্বাস করতে পারি না। তবে এরকম কিছু করতে পারে। বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, অদূর ভবিষ্যতে যদি এই নির্বাচন বেড়ে যায় আর ভারত তখন যদি তাদের সহযোগিতা করে বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষের এবং আওয়ামী লীগের, তো এটা তো অস্বাভাবিক কিছু না, ঘটে যেতেই পারে। তবে সেটা যে ভারত থেকেই করতে হবে তা না। বাংলাদেশে তো কয়জন মানুষ ভারতে পালাইছে? কয়জন? বাংলাদেশে যদি 5 কোটি মানুষ থাকে, 5,000 লোক পালাইছে ভারতে? 5,000 লোকও পালায় নাই। আমার জানা মতে হাইস্ট এখানে 2,000 লোক আছে। আমার জানা মতে সর্বোচ্চ ভারতে 2,000 লোক বসবাস করে, আওয়ামী লীগ যারা করে, ছাত্রলীগ যারা করে। তার সব তো আওয়ামী লীগের লোক তো সব দেশেই আছে। তো তারা বসে থাকবে? লগি বৈঠা নিয়ে নামলে তো টিকতে পারবে না। আর যদি জেনারেল সাহেবরা সত্যি সত্যি ওটা করে থাকেন, তাহলে তো সোনায় সোহাগা, টিকতে পারবে না। তবে ডিসেম্বরের পরে দেশে অনেক কিছু ঘটবে, অনেক কিছুই ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। ডিসেম্বরে অনেক কিছু ঘটতে যাচ্ছে, এগুলো তার সিমটম। জি, ভারতের মানে ভিসা পাওয়া না, ভিসার স্লটের দাম 25,000 টাকা। তাহলে এখন বুঝেন যারা বলে ভারত কিছুই না, তো সেই দেশে এমনকি যারাই যে স্লট কিনতে, আমি অবশ্য আজকে খবর পেয়েছি, আমাকে আজকে একজনও বলেছে আমার 2জন লোক আসবে, তাদের আমি ভিসার জন্য আবেদন করতে বলেছি। 2জন মানে কয়েকজন, তারা আমাকে কয়েকজনই জানিয়েছে 5-6 হাজার টাকা নিচে স্লট পাচ্ছে না। আমি কোনো অবাক, এমন কি কি বলে স্লট পাওয়া যায় না 5-6 হাজারের জন্য? 5-6 হাজার নিচে স্লটই পান, এটা কোনো কথা? বলে যে হ্যাঁ 5-6 হাজার টাকা, আর আপনি তো এখানে দেখলেন 25,000, তাহলে তো আমার লোকজন আসতে পারবে না এত টাকা দিয়ে। তখন সরাসরি কিছু নিউজ করে এটা চারটিখানি, আর এটা অস্বাভাবিক কিছু না। কারণ আমার জানা মতে 1 লক্ষ টাকা দিয়েও ভিসা করে আসছে এই যখন ক্রাইসিস হয়েছিল। এটাও আমরা খবর জানি যে এইখানে ভিসার দাম কিভাবে বাড়ে। মানে যদিও ভিসার কোনো দাম মূল্য না, ভিসা তো ফ্রি, ভারত তো ভিসা ফ্রি দেয়। এগুলো এরকমই হবে। অথচ এরা কিন্তু চাপা মারলো যে ভারতে যাবে না যাবে না। এখন ওই যে যারা দিল্লি না ঢাকা স্লোগান দিয়েছে, ঢাকা না দিল্লি, তারা এখন 25,000 টাকাতে স্লট কিনে। তাহলে ভিসা তো দেখি 1 লাখ টাকায় বেচা হবে। এখন যদি ভারত, আমার ধারণা ভারত যদি বলে যে 1 লাখ টাকা দিলে একটা ট্যুরিস্ট ভিসা, ভারতে তো ব্যবসা ভালোই মোটামুটি। ভারত যদি এখন শুরু করে এই ব্যবসা যে 1 লাখ টাকা দিলেই ভিসা দিব, আমার মনে হয় যে তাও 1 লাখ হলো। ভারতে তো আর কিছু করতে হবে না, বাংলাদেশ থেকে ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানির দরকার নেই। তাই ওই ওই বাঙ্গু মনে করে ও সব জানে, আমি জানি না। ও আমার সে পাকিস্তান বেশি চিনে, ভারত তো চিনেই না। ওই বাঙ্গু তো পাকিস্তান সম্পর্কে আমার সম্পর্কে বেশি জানে না। আরে ভাই, 30,000 ছাত্র এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পড়ালেখা করে, বাংলাদেশি ছাত্র 30,000। 30,000 গাধাইটা জানে তো, ও যায় না কেন? আর এই 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 যে 38,000 যাইতেছে, তো ওখানে তো লাইন ধরার কথা, ফ্রি দিছে, যায় না কেন? 25,000 টাকাতে স্লট কিনে। আর পাকিস্তানে তো ভিসাই লাগে না, যায় না কেন? এই বাঙ্গুরা যায় না কেন? যাইতে তো দেখি না। আফগানিস্তান ভিসা ফ্রি, যায় না কেন? আমি তো চাই, দোয়া করতেছি 3800 কেন, 38,000 যাক রে বাবা। যাও না বাবির বলা পাকিস্তান, তোমার না করছে কেরা? তুমি যাও, মাগ না দিলে ওই দেশে যাবে না, তুমি যাবা চাপা মারতেছ। এই বাংলাদেশে যারা পেয়ারা পাকিস্তানি, অন্তত আমি 500 লোকের চিনি, এরা মাগনা না টিকিটও যদি দেন আপনি, মানে পাকিস্তানের জন্য যাদের হৃদয় কান্দে, যারা পাকিস্তানের জন্য মায়ের দিতে, বোনেরও দিতে রাজি, বাগি দিতে রাজি পাকিস্তানের পক্ষে, তাদের আপনি বলেন পাকিস্তান থেকে একটু ঘুরে ভিসা দিব, আমি টিকিট কেটে দিব, যাই দেখি যাবে না। আমি লিখে দিলাম যে এনে কমেন্ট করছে না, ওর পরিবারের সদস্যদের আমি একটা টিকিট দেবো, যাইতে বলেন। ওদের পরিবারের সবাই একটা টিকিট আমার, টাকা আমি দিব, যাইতে বলেন, যাবে না। এই পদ্মায় যে চাপা মারতে আইছে না পাকিস্তানের দালালি করতে, যে আইছে না, ওরে বলেন এই বাঙ্গু, যে তুমি এনে কমেন্টস করছো পেয়ারা পাকিস্তানি, তোমার পরিবারের সদস্যরা পাকিস্তান যাবা, আমি একজনের টিকিট দিব, যাও ঘুরে আসো। যাবে না, একজনও যাবে না, পাকিস্তান যাবে না, নিশ্চিত থাকেন আপনি, যাবে না। কারণ তারা জানে যে পাকিস্তানের মতো একটা ভিখারিস্তান নামক রাষ্ট্রে কেউ যাবে না। আর যারা যাইতেছে এদের রাষ্ট্রের বিশেষ কারণে নিতেছে, ওইটা কি কারণ এগুলো আমরা জানি। এই যে 3800
বললেন না ভিসার আবেদন করেছে, ভিসা কয়জন পাবো জানি না। আর যারা একবার ভিসা পাবে এদের জিন্দেগি কানা, এরা জীবন আর কোনো সভ্য দেশে যেতে পারবে না, সবাই জানে। ওই বাংলাদেশ আর পাকিস্তান ছাড়া এদের কোনো জায়গা হবে না। বরং এই 3800-র মধ্যে, এই 3800 যারা আবেদন করেছে এদের মধ্যে জঙ্গি কয়টা এটাকে দেখেন। 1971 সালের মুক্তিযুদ্ধে পরাজিত বাংলাদেশের ঘাতক বাহিনী আওয়ামী লীগের ভেতরে ঢুকে তারা যেই সফলতা পাচ্ছিল বিভিন্নভাবে, সেই কৌশলটাকে আরো বেশি কার্যকর করে 2024-এর জঙ্গি উত্থান ঘটিয়েছে। এই দিক থেকে বলতে গেলে আওয়ামী লীগের এটা সৌভাগ্য হিসাবে দেখতে হবে যে 2024-এর আগস্টের 5 তারিখ যদি আওয়ামী লীগ সরকারের পতন না হতো, কোনোভাবে যদি জুলাই জঙ্গিদের ব্যর্থ করে দেয়া যেত, আমার তো মনে হয় না আওয়ামী লীগ তাদের অভ্যন্তরীণ যে দুর্বলতা সেই ব্যাপারে সচেতন হতো। কারণ অতীতে অনেকগুলো ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যর্থ করে দিয়েছেন, কিন্তু আমরা কখনো দেখি নাই যে দল হিসাবে আওয়ামী লীগের মধ্যে ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতনতা তৈরি হয়েছে। প্রকৃতপক্ষে দলের উন্নতি করতে হবে, দলকে গঠন করতে হবে, এই ধরনের প্রচেষ্টা আসলে সফল হয় নাই। যেইভাবে সার্জিস, হাসনাত এবং আরো অনেকে আওয়ামী লীগের মধ্যে ঢুকে পড়েছিল, সেটা তো একদিক থেকে বলতে হবে যে এর দায় আওয়ামী লীগের নেওয়া উচিত। অন্য দিক থেকে দেখতে হবে যে এই প্রতারক গোষ্ঠী কত বেশি অভিনয় করতে পারে, কত বেশি নিজেদের পরিচয় লুকিয়ে রাখতে পারে, কত সাধনা করতে পারে। যেমন ওয়াকার করেছে, আপনারা অনেক এপিসোড 7-এ ওয়াকার সম্পর্কে আমি যে বক্তব্য রেখেছি সেটা শুনেছেন। এই জুলাইয়ের চরমপন্থীরা, তাদের কোনো ধরনের সাহসই ছিল না মানুষকে বলা যে না, আমরা 1971 সালের 16ই ডিসেম্বর আমরা পরাজিত হয়েছি। কিসের বিজয় দিবস? চরমপন্থী ফুয়াদ বলে না, চরমপন্থী শাহরিয়ার বলে না যে কি 71-এর কোনো বিজয় দিবস হয়নি 16ই ডিসেম্বর? তাদের কিন্তু সাহসটা ছিল না যে জুলাইতে এই কথাগুলো বলে সরকারের পতন ঘটানো। তারা আশ্রয় নিয়েছে সম্পূর্ণ বিপরীত কৌশল। আরো যদি আমরা গভীরে গিয়ে দেখি, এই যে ফুয়াদদের যে রাজনৈতিক দল এবি পার্টি, এইটাও কিন্তু গঠিত হয়েছে এই প্রতারণা দিয়ে। ওরা কিন্তু বলছিল গঠন করার আগে, রাজনৈতিক দল গঠনের আগে, যে আমরা এটা গঠন করছি কেন, জামাত যেহেতু মুক্তিযুদ্ধে রাজাকার ছিল, আমরা তো জামাত করি কিন্তু আমরা রাজাকার নই, ফলে আমরা মুক্তিযুদ্ধপন্থী দল গঠন করছি। দেখেন কত বড় প্রতারণা আওয়ামী লীগের চোখের সামনে দিয়ে হয়ে গেল। যেই জুলাইতে চরমপন্থার উত্থান সফল হলো এবং আওয়ামী লীগের সরকার পড়ে গেল, তখন দেখেন ফুয়াদের দাঁত কিন্তু শফিকের দাঁতের চেয়ে অনেক বেশি ক্ষুরধার, অনেক বেশি জঘন্য। কিন্তু এরা সবাই প্রতারণামূলকভাবে আওয়ামী লীগকে এইভাবে আপনার দখল করেছিল। কেউ স্বতন্ত্র দল করে, কেউ আওয়ামী লীগের মধ্যে ঢুকে তারা প্রতারণা শুরু করে দেয়। মানুষ এবং সরকার কেউ কিন্তু এদেরকে সেই জন্য অত সিরিয়াসলি নেয় নাই। আওয়ামী লীগ দল ভাবে বা সরকার হিসাবে তো ভেবেছে যে যখন বলছে হ্যাঁ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, তখন মনে হয়েছে যে না, এরা আসলে সত্যিকারের 71-এর ঘাতক দালাল নয়। হ্যাঁ, এরা অনেক রাজাকার এইসব স্লোগানও দিয়েছে, কিন্তু সেটা আরো পরে এসে, পরে তো এখন তো দেখা যাচ্ছে যে রাজাকারদেরই জয় জয়কার। প্রথমে কিন্তু রাজাকার স্লোগান চাতুর্যের মাধ্যমে দিয়েছে। কে? আমি কে, তুমি কে, রাজাকার এক লাইন যোগ করে দিয়েছে। কে বলেছে স্বৈরাচার। এই স্লোগান নিয়ে আমি আলাদা একটা বক্তব্য রাখবো। আজকের বক্তব্য হলো যে মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। চিন্তা করেন, এই সন্ত্রাসীগুলাই কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলো, এক দৌড়ে গিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের কাঁধে গিয়ে চড়েছে। আপনারা কেউ কি আমাকে কোথাও দেখাতে পারবেন যে এই ধরনের প্রতারণা করে কোথাও গণ অভ্যুত্থান হয়েছে? হ্যাঁ, এই গণ অভ্যুত্থানকে যারা এখনো বৈধতা দিতে চান তারা বলেন যে না, একটা গোষ্ঠী ছিল, এগুলা তো হওয়া উচিত হয় নাই, শেখ হাসিনা অতিরিক্ত করেছে, সেজন্য বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, এগুলো বলে। দেখেন, এগুলো বললে কি এই লোকগুলা জুলাই চরমপন্থার উত্থানে জড়িত হয়ে যে অপরাধ করেছে সেটা কাটা যাবে? তারা আজ পর্যন্ত বলতে পারে না জুলাইয়ের চরমপন্থার উত্থানটা কি জন্য ঘটিয়েছিল। বলে গণতন্ত্রের জন্য। তো গণতন্ত্রের জন্য হলে ইলেকশনটা কোথায়? কেন ইতিহাসের দ্বিতীয় খারাপ নির্বাচন করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হতে হলো? না, আমি শেখ হাসিনার ওই 3টে ইলেকশনকে এই মুহূর্তে ডিফেন্ড করব না, যে 15, 18, 24 সেটা ডিফেন্ড করে আমি আমার কথাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাই না। কিন্তু ওরা তো ইলেকশনের কথা বলে এই জঙ্গি উত্থান করেছিল। বিএনপি বা অন্য যারা বলে যে শেখ হাসিনা ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তাই না, তাদের তাহলে বক্তব্যটা কি যে ভোটাধিকার? এটা হতে পারে যারা বাংলাদেশ স্বাধীন করেছে, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, ভালোবাসে, মুক্তিযুদ্ধের প্রতি অনুগত,
যে মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হতো না, সেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে বাইরে রেখে ইলেকশন করা, এটা কি চিন্তা করা যায়? আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির পক্ষে এটা কল্পনা করা যায়, কিন্তু রাজাকার, আল বদর, আল শামস তাদের হয়ে কি এই জিনিসটা কল্পনা করা যায়? আসল কথা হলো যে, যেটা বলা হয় যে ইলেকশন করার জন্য শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, তাহলে কর্মে অন্তত প্রমাণ দেখাতো, যে একটা কিছু প্রমাণ দেখাতো। ঠিক আছে যে আওয়ামী লীগের অনেকে অপরাধ করেছে, এটা আমি অবশ্যই এটা স্বীকার করি না, তর্কের খাতিরে বললাম, তাদের বাইরে রেখে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিত ইলেকশনে, তাও তো আমরা বুঝতাম যে সত্যি সত্যি এটা কোনো প্রতারণা ছিল না। আর কি ছিল? যে বৈষম্য দূর হবে। কিসের বৈষম্য দূর হবে? চাকরিতে। আজকেও শুনলাম কতগুলো ভিডিও। হ্যাঁ, মেধাবীরা কোথায় গেল? এই যে এত ছাত্রছাত্রী দেখা যায় রাস্তায়, ওরা কোথায়? ওরা চাকরি পেয়েছে? বাংলাদেশে ইউনূস, তারেক রহমান এরা কি চাকরির বৈষম্য দূর করেছে? না, চাকরিতে গত 2-2.5 বছরে শুধু হ্যাঁ 2 বছরে সব আপনার চরমপন্থী, জঙ্গি, জামাত এদের ঢুকানো হয়েছে। সাধারণ মানুষের কি লাভ হলো? কোন স্বপ্নটা পূরণের দিকে গেছে? পূরণ বাদ দেন। আমি আজকে ফরহাদ মজারের একটা বক্তব্য শুনছিলাম, ফরহাদ মজারও বলছে যে কোনোটাই পূরণ হয়নি। পূরণটা হবে কিভাবে? এটা তো প্রতারণা ছিল। প্রতারণার মাধ্যমে কোনো কিছু করে উদ্দেশ্য যদি হয় যে 71কে মাটির সাথে মিশিয়ে দেয়া, 71কে ভুলিয়ে দেয়া, তাহলে যারা কুশীলব, যারা এটাকে বিজয়ী করেছে, তারা কি সেদিকে মনোযোগ দিবে নাকি বৈষম্য? অবশ্যই এরা যে আহাম্মক এটাও বোঝা যায়। জঙ্গি গোষ্ঠীর বুদ্ধি অনেক, চাতুর্য অনেক, কিন্তু আসলে কোনো প্রজ্ঞা নাই। প্রজ্ঞা থাকলে ওরা কিছু 2-4টা আপনার কাজ করে দেখিয়ে দিত, চাকরির বিষয়টা ঠিক করতো, কোটা টোটা এগুলো নিয়ে মানুষের মনে একটা আস্থানার চেষ্টা করতো। এরা 24-এর জঙ্গি উত্থান করে এতটাই কনফিডেন্ট হয়ে গেছে, এতটাই আত্মবিশ্বাসী হয়ে গেছে, ওরা বুঝে ফেলে, মানে ওরা ধরে নিয়েছে যে এইবার 71 পরাজিত। সেজন্য ফুয়াদ, শাহরিয়ার, ইউনূস এদের সবার এক সুর। ইউনূসের সুরটা কি? রিসেট বাটন চেপে দিলাম। আর ফুয়াদ, শাহরিয়ার, জামাত, মাসুদ সবার কথা হলো যে 71-এ আমরা পরাজিত হয়েছিলাম। 71-এ কার কাছে পরাজিত হয়েছে? ভারতের কাছে পরাজিত হয়েছে। ইসলামিক রাষ্ট্র ভেঙে বাংলাদেশ করা মানে ভারতের কাছে পরাজিত হওয়া, এবং স্বাভাবিকভাবে তারা সেটা বাস্তবায়নের দিকে গিয়েছে। আর কি বলে? যে শেখ হাসিনা অত্যাচার করেছে। দেখুন, এই জিনিসটা সবচেয়ে বেশি অতিরঞ্জিত করে যে শেখ হাসিনার অত্যাচার। এটা বিএনপিও বলে, জামাত এবং চরমপন্থীরা বলে, কিন্তু শেখ হাসিনা কি অত্যাচার করেছে? কাকে অত্যাচার করেছে? হলি আর্টিজানের জঙ্গিগুলোকে কি শেখ হাসিনা যেইভাবে আপনার বিভিন্ন জায়গায় মাদ্রাসা তৈরি করছে, মসজিদ তৈরি করছে, ইসলামকে একটা সম্মানের জায়গায় উনি রাখতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেইভাবেও কি হলি আর্টিজানের জঙ্গিগুলোকে আদর করে বের করে আনা সম্ভব ছিল? আমার তো মনে হয় ওরা যদি গুলি তাক না করতে, হয়তো ওদেরকে এইভাবে বের করে আনার হয়তো চেষ্টা চলতে পারত। তো হলি আর্টিজানের জঙ্গি খুন হয়েছে, এটা হয়ে গেল, মানে সারা বাংলাদেশ কি এই অত্যাচার, এটাকে অত্যাচার বোধ করেছে, না শুধু জঙ্গিরা অত্যাচার বোধ করেছে? হ্যাঁ, বিএনপির লোকজনের বিরুদ্ধে জেল হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, সেটার মাত্রা কত? আর এখন যে জেল হচ্ছে, এখন যে জেলে আমির হোসেন আমু, পলক, রাশেদ খান মেনন, সুমন, হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের কত এমপি, আমার হিসাবটাই মনে নাই, অন্তত 100-এর উপরে আওয়ামী লীগের এমপি জেলে, আর কত নেতা কর্মী কত জেলে। তাদের উপর যে নির্যাতন হচ্ছে, বিএনপির উপর কি সে নির্যাতন হয়েছিল? কোথায় হয়েছিল? একটা উদাহরণ দিই, দেখেন, খাঁটি উদাহরণই দিব, কোনো ভেজালের উদাহরণ দিব না। জুলাই জঙ্গি উত্থানের সাফল্যের পর মির্জা আব্বাস সাহেবকে দেখলাম একদিন রাস্তায় কেঁদে দিচ্ছে, অলমোস্ট কেঁদে দিচ্ছেন উনি, শেখ হাসিনা বলে, মানে ওনাকে অনেক, আব্বাস সাহেবকে অনেক মামলা দিয়েছিল, ওনাকে কয়েকবার জেলে নিছে, এটা বলে উনি অলমোস্ট কেঁদে দিয়েছেন। এইটাই ছিল শেখ হাসিনার অত্যাচার। সেই মির্জা আব্বাস দেখেন, ওনার কিন্তু তরতাজা ভাব, এই যে শেখ হাসিনা এত অত্যাচার করেছে, কখনো কিন্তু ওনার যে চেহারার মধ্যে যে গ্লেস, যে ভদ্রতা, যে ধরনের একজন ভদ্রলোকের চিহ্ন এবং আভিজাত্যের চিহ্ন, সৌন্দর্য, কোনোটাই কমেছিল মির্জা আব্বাস সাহেবের? এই জুলাই জঙ্গি উত্থানের বিজয়ের পর কি হলো? মির্জা আব্বাস সাহেবকে আত্মঘাতী জঙ্গি নাসির উদ্দিন এতটাই নিপীড়ন করেছে যে মির্জা আব্বাস সাহেব শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, পাবলিকলি উনি অনেকবার বলেছেন যে আমি তো নির্বাচন করেছি সাবের হোসেন চৌধুরী সাহেবের বিরুদ্ধে, প্রতিপক্ষ হয়ে, আমি তো নির্বাচন করেছি মোজাফফর হোসেন পল্টু সাহেব তার প্রতিপক্ষ হিসাবে, এইভাবে উনি বলেছেন দুঃখে কষ্টে। তারপরে কি হলো? উনি তো অসুস্থ হয়ে গেলেন। আমি সবসময় সহানুভূতি বোধ করি ওনার জন্য। আমার খুব কষ্ট লাগে যে বাংলাদেশের একজন জাতীয় পর্যায়ের নেতাকে একটা আত্মঘাতী সন্ত্রাসী, এবং এটা তো বিএনপিকে দায় নিতে হবে, বিএনপি এটা কোনো কিছু করেও নাই, করার সাহসও তারা রাখে না, কারণ আত্মঘাতী সন্ত্রাসীগুলো তো বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, তাদেরই এক না থেকে তারা কোরবানি দিয়ে দিল একটা আত্মঘাতী সন্ত্রাসীর কাছে। তাহলে দেখেন নির্যাতনের মাত্রা কে কতটা করে। শেখ হাসিনার এত নির্যাতন, যে নির্যাতনের মির্জা আব্বাস সাহেব কেঁদে দিয়েছেন, সেইখানে ওনার চেহারার গ্লেজ কোনোদিন নষ্ট হয় নাই। আর একটা আত্মঘাতী সন্ত্রাসীর নির্যাতনে উনি মুমূর্ষ হয়ে গেছেন।
উনি বেঁচে আছেন, আমি ওনার সুস্থতা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। কিন্তু মাত্রাটা বুঝতে হবে। বিএনপিকে আওয়ামী লীগ যে পর্যায়ের নির্যাতন করেছে, চিন্তা করুন তো সবাই, সেই পর্যায়ের নির্যাতন 2024 জঙ্গি উত্থানের পর আওয়ামী লীগের উপর যে নির্যাতন হয়েছে, তার অর্ধেক নির্যাতন করলে কি আজকে বিএনপির চিহ্ন পাওয়া যেত বাংলাদেশে? পাওয়া যেত না তো। এক নাসিরুদ্দিন পাটোয়ারিতে মির্জা আব্বাস সাহেব কাহিল হয়ে গেছেন, ওনার মতো মানুষ, যাকে মোটামুটি ঢাকা শহরের সবাই বড় ধরনের নেতা এবং প্রভাবশালী মানুষ হিসাবে মনে করে। আওয়ামী লীগ যদি সত্যি সত্যি ইউনূস, জঙ্গি এবং তারেক রহমানের সরকার এখন যে কায়দায় আওয়ামী লীগকে নির্যাতন করছে, সেই পর্যায়ের নির্যাতন যদি বিএনপি কি সহ্য করতে পারতো? পারতো তো না। তাহলে আওয়ামী লীগ কিসের নির্যাতন করেছে? এটা আওয়ামী লীগের নির্যাতনের নমুনা। আর একযোগে সবাই বলে শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল, হ্যাঁ, নির্যাতন করে সবাইকে শেষ করে দিয়েছে। আসলে এই কথাগুলো বলার জন্য বলা, ভবিষ্যতে এরা এগুলো বেশি বলবে না। জুলাইয়ের যে জঙ্গি উত্থানের যে ধরনের ক্ষতিগ্রস্ত সবাই হয়েছে, এই ক্ষতির পরিমাণ সবার দ্বারে দ্বারে পৌঁছে যাবে, হিসাব পৌঁছে যাবে। তখন দেখবেন মানুষ কিভাবে আবার রাস্তায় নেমে আসে। তবে সেটা আমার মনে হয় না খুব বেশি দূরে আছে। তারেক রহমানের সরকারের তো যারা অলরেডি নির্যাতন করছে চারিদিকে, তারা মাত্র অন্ডকোষ চেপে ধরেছে, আর গলা চেপে ধরতে বেশি দিন লাগবে না। তারেক রহমান নানানভাবে বিপদের মধ্যে আছে। একটা সরকার চালানোর মতো যেই ধরনের আসলে ন্যূনতম আগে যেভাবে চালিয়েছিলেন খালেদা জিয়া 2বার, সেটুকুনো কিন্তু আমি ইফিসিয়েন্সি তারেক রহমানের সরকারে দেখতে পাচ্ছি না। অন্যদিকে স্বাধীনতা বিরোধী 24-এর মূল বিজয়ীরা কিন্তু তারেক রহমানকে কিন্তু এক বিন্দু ছাড় দিবে এমনও আমার কাছে মনে হয় না। তারেক রহমানকে হয় জঙ্গিদের এজেন্ডা হেফাজতের 13 দফা বাস্তবায়ন করতে হবে, না হলে জঙ্গিদের সাথে ব্যাপকভাবে ক্ষমতা ভাগাভাগি করতে হবে। এই দুটো নিয়েই কিন্তু তারেক রহমান আর জঙ্গিদের সামনে লাগবে। বাংলাদেশের সামনে একটা বাজে সময় অপেক্ষা করছে। তবে আমি কিন্তু সুড়ঙ্গের অন্য প্রান্তে আলো দেখতে পাচ্ছি। সত্যি সত্যি দেখবেন, যেই উত্থান হয়ে গেছে, যেই প্রতারণা জাতির সাথে হয়ে গেছে, সেই প্রতারণা জবাব মানুষ খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। মানুষ যে এই জবাব দিবে, আবার আমরা কিন্তু গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, একটা অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে সবাই আত্মনিয়োগ করব। ভোরবেলা গোপনে অজিত দোভাল একেবারে শিলিগুড়িতে আসেন। প্রথমে পানাগড় এয়ারবেসে নামেন, ওখান দিয়ে গাড়িতে উনি বাগডোগরা আসেন। বাগডোগরা থেকে উনি সীমান্তে চলে যান। এদিকে আমরা কেউ জানতাম না এটা, আজকেই একটু আগে টিভিতে দেখাচ্ছে। তো ভোরবেলাতে কাউকে না জানিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বাগডোগরা দিয়ে রওনা হয়ে যান বিএসএফ এর পাঠানো একটি প্লেনে। তারা দুজনে একসঙ্গে বর্ডার পরিদর্শন করেন, বিএসএফ এর সঙ্গে কথা বলেন, সেনাকর্তাদের সঙ্গে কথা বলেন, বিভিন্ন ম্যাপ দেখেন, বাংলাদেশের ভেতরের কোথায় কোন জায়গা আছে, কোন এলাকা, কোন নদী, এই সমস্ত দেখেন। দেখে ওখান থেকে ক্যাম্পে, সেনা ক্যাম্পে ওখানে মিটিংয়ে বসেন। একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, যেহেতু ব্যাপারটা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রের এবং রাজ্যে দুটোই যখন বিজেপি সরকার, তাই মানে কেন্দ্রীয় ওনাকে কি বলবো, আমি তো ওনাকে বলা যায় না যে উনি মন্ত্রী পর্যায়ে, ক্যাবিনেট মন্ত্রী পর্যায়ের, কিন্তু প্রধানমন্ত্রীর বার্তা তিনি নিয়ে এসছেন। তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে যদি তৎকালীন কোনো কথাবার্তার দরকার হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে নিয়ে উনি কাজটি করতে পারেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো ভীষণ কড়া, শুভেন্দু অধিকারীর নাম শুনলে এখন সব কাঁপে। এই 2 মাস 2.5 মাসের সরকার, আজ বিকেলবেলা আমি একটা সন্ধ্যেবেলা খবর করব, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে লাইভ এনকাউন্টার। একটি মুসলিম মেয়েকে একটি হিন্দু যুবক সে ধর্ষণ করে তাকে পানাপুকুরে চুবিয়ে মেরে দিয়েছিল। গতকাল রাতে
তার এনকাউন্টার হয়ে গেছে। সে খবরটা এখন সবে চলছে, আমি এই খবরটা করে সন্ধ্যেবেলা ওই খবরটা করব। তো এখন হঠাৎ তিনি ম্যাপ ট্যাপ নিয়ে বসলেন কেন? ম্যান নিয়ে কি তাহলে কি কোনো অ্যাকশন হবে? সেই প্রশ্ন এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এখন বিশেষজ্ঞরা সব বসে গেছেন টিভিতে লাইন দিয়ে, সব তারা আলোচনা করছেন যে ম্যাপ কেন? একদিন তো পরিদর্শন হচ্ছিল, ঠিক হচ্ছিল, হঠাৎ ম্যাপ কেন? হয় বুটস অন গ্রাউন্ডস হবে, অথবা এলাকা দখলের কোনো রকম রয়েছে, পরিকল্পনা রয়েছে। এখন কোনটা কি সবটাই হচ্ছে এখন আন্দাজের ব্যাপার। এখন যে যার মতো বলে যাচ্ছে, কোনো প্রেস কনফারেন্স হয়নি, কোনো ছবি নেই, কারণ কেউ জানতো না, কোনো ছবি নেই, শুধু ব্রেকিং নিউজ চলছে এইটা, আর বলা হচ্ছে যে সামনে কোনো একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে। এখন কি বলা হচ্ছে, মানে কি ঘটনা ঘটতে যাচ্ছে এটা আমরা কিন্তু কেউ জানি না। হতে পারে এটা খুব তাড়াতাড়ি হতে পারে, অথবা আরো দেরি হতে পারে, অথবা কিছুই হবে না। এটাও সম্ভব, কিছুই হবে না। কিন্তু অজিত দোভালের এই ভোর ভোর আশা, বিএসএফ এবং সেনাপ্রধানের সঙ্গে কথা বলা এবং তার ম্যাপ দেখে তাদের সঙ্গে আলোচনা করা, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লোকাল ইনচার্জ হিসেবে প্রধানমন্ত্রীর নিয়োগ, সব মিলিয়ে একটা তালগোল পাকাচ্ছে। মানে কোনো একটা গভীর পরিকল্পনা হচ্ছে, এটুকু আমি বুঝতে পারছি। সেটা এখন কি আন্দাজের ভিত্তিতে বলা সম্ভব নয়। তবে ব্যাপারটা যে খুব একটা ভালো দিকে যাচ্ছে না, এবং আমি যে বারবার আপনাদের বলে যাচ্ছিলাম যে জিনিসটা ভালো দিকে যাচ্ছে না, ভালো দিকে যাচ্ছে না, একটা সময় আসবে কিন্তু ভারত কিন্তু ওই পাকিস্তানে অ্যাকশন নেওয়ার আগে হয়তো পাকিস্তানের এদিকে দুফ্রন্টই অ্যাকশন নেবে, অথবা আগে বাংলাদেশ তারপরে পাকিস্তান, একটা না একটা করবে। এটা কিন্তু আমি 4 মাস 6 মাস আগে থেকে বলে যাচ্ছি। অনেকে বাজে মন্তব্য করেছেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে না পরিচয় হতে। এখন ফলে না পরিচয় হতে হবে, কি হবে আমি বলতে পারবো না। আপনাদের সবাইকে এখন একটু অপেক্ষা করতে হবে। তবে ওই যেটা বললাম, এতগুলো একসঙ্গে যোগাযোগ, তাহলে কি একটা বড় পরিকল্পনা হচ্ছে। সন্ধ্যেবেলা আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখন তাড়াতাড়ি শেষ করছি, কারণ আমায় গিয়ে খবরটা দেখতে হবে, সন্ধ্যেবেলা ওই খবরটা করতে হবে। কারণ পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা এই প্রথম। সবাই ভালো থাকবে। মাত্র 20 দিন আগে ইসলামাবাদ স্মারকপত্রের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণা এসেছিল, কিন্তু হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে নতুন করে আকস্মিক হামলা এবং তার জবাবে দক্ষিণ ইরানে আমেরিকার বিধ্বংসী বিমান হামলায় আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে এই অঞ্চল। পাল্টা জবাবে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের 85টি ক্ষেপণাস্ত্র হামলা এবং যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার ঘটনা পুরো অঞ্চলকে এক ভয়াবহ মহাযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। চুক্তি বাতিলের স্পষ্ট ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন ইরানিরা চরম মিথ্যাবাদী এবং এই সমঝোতা এখন সম্পূর্ণ আবর্জনা। এমন ঘোষণার মধ্য দিয়ে বিশ্ব বাজারে হু হু করে বাড়ছে তেলের দাম, যা বাংলাদেশের মতো দেশগুলোর জ্বালানি নিরাপত্তার জন্য এক অশনি সংকেত। শুধু কি অশনি সংকেত, নাকি তার চেয়ে বেশি কিছু অপেক্ষা করছে বাংলাদেশের মতো দেশগুলো, যাদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বেশি? মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ হলো এবার ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য। কারণ ট্রাম্প এরই মধ্যে শুধু চুক্তি বাতিলের ঘোষণাই দেননি, ইরানের ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়ার ঘোষণাও দিয়েছেন। তার আগে তুরস্ককেও ম্যানেজ করে রেখেছেন, আর এই সুযোগের অপেক্ষায় ছিল ইসরায়েল।
ইসলামাবাদ সড়কপথের মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পর চলছিল নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠান, যেটি যুদ্ধের কারণে বিগত 4 মাস ধরে স্থগিত ছিল। 6 দিনের রাষ্ট্রীয় শোক পালন ও শেষ বিদায়ের শোভাযাত্রা চলছে এখন। গত 5 জুলাই তেহরানের কেন্দ্রীয় মসজিদে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়। 8 জুলাই ইরাকের নাজাব শহরে নিয়ে যাওয়া হয় খামেনির মরদেহ। সেখানে অনুষ্ঠিত শোকযাত্রায় অংশ নিয়েছে লাখো লাখো মানুষ। নাজাব থেকে খামেনির লাশ কারবালা শহরে নেওয়ার কথা রয়েছে। 9 জুলাই তার লাশ খামেনির জন্মস্থানে দাফন করার কথা রয়েছে। কিন্তু এরই মধ্যে হরমুজ প্রণালীর জলসীমা নিয়ে চরম দ্বন্দ্ব দেখা দিয়েছে। ইসলামাবাদ সড়কপথের 5 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে 60 দিনের জন্য নিরাপদ জাহাজ চলাচলের কথা আছে, কিন্তু ইরান দাবি করে তাদের জলসীমা দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজকে অবশ্যই ইরানের নৌবাহিনীর কমান্ডের অধীনে এন্ট্রি রুট অনুসরণ করতে হবে এবং ট্রানজিট ফি দিতে হবে। ওমান এই সংঘাত এড়াতে তাদের নিজস্ব জলসীমায় উপকূল ঘেঁষে একটি নিরাপদ নৌ করিডোর প্রস্তাব করে, যা ব্রিটিশ ও ফরাসি নৌবাহিনী সুরক্ষার গ্যারান্টি দেয়। কিন্তু ইরান তাতে ক্ষেপে যায়। দেশটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ওমানি করিডোর ব্যবহারকারী যে কোনো জাহাজকে তারা শত্রু মনে করবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। এই চরম উত্তেজনার মধ্যে 7 জুলাই মধ্যরাতে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ওমানি করিডোর ব্যবহারকারী 3টি বিশাল বাণিজ্যিক জাহাজের উপর আকস্মিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই নজিরবিহীন হামলা বিশ্ব বাণিজ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। কাতার সরকার তাদের ইতিহাসে প্রথম কোনো জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে তেহরানের উপরাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ লিপি পাঠায়। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় একে বৈশ্বিক জ্বালানি প্রবাহের উপর সরাসরি আক্রমণ হিসেবে বর্ণনা করে, যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। কিন্তু তাদের সামরিক কমান্ড থেকে জানানো হয় তারা অনুমোদন নেই এমন রুট ব্যবহারকারী কোনো জাহাজের নিরাপত্তা দিতে বাধ্য নয়। এই হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই ওমানি করিডোরে থাকা অন্তত 11টি বাণিজ্যিক জাহাজ তাদের যাত্রা বাতিল করে ওমানি জলসীমায় নোঙর ফেলে এবং সমগ্র হরমুজ প্রণালীর নিরাপত্তা হুমকি উদ্বেগজনক স্তর থেকে মারাত্মক স্তরে উন্নীত করা হয়। হরমুজ প্রণালীর এই জাহাজ হামলাকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সড়কপথের চরম লঙ্ঘন হিসেবে ঘোষণা করে। 7 জুলাই মঙ্গলবার রাতে মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের তেল বিক্রির জন্য জারি করা বিশেষ কর ছাড়ের লাইসেন্স বাতিল করে আবার তীব্র নিষেধাজ্ঞা আরোপ করে। এর মাত্র কয়েক ঘন্টার মধ্যে 8 জুলাই ভোরের আলো ফোটার আগেই মার্কিন বিমান বাহিনী এবং নৌবাহিনী দক্ষিণ ইরানে অবস্থিত ইরানের নৌ ও রাডার সক্ষমতা নিশ্চিহ্ন করার জন্য এক বিশাল শাস্তিমূলক ও মারাত্মক বিমান হামলা শুরু করে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের সরাসরি পরিচালনায় এই হামলা চালানো হয়। দক্ষিণ ইরানের গভর্নর জানান, মার্কিন হামলায় বেসামরিক নাগরিকদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ইরানের উপকূলীয় নৌ অবকাঠামো এবং ড্রোন কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভয়াবহ বিমান হামলার জবাবে বিপ্লবী গার্ড তাদের সামরিক ঘাঁটি থেকে একযোগে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে মোট 85টি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে পাল্টা আঘাত হানে, যা পুরো মধ্যপ্রাচ্যকে পুনরায় এক পূর্ণাঙ্গ যুদ্ধের মুখে দাঁড় করিয়ে দেয়। একই সাথে ইরান দাবি করে তারা তাদের আকাশ সীমায় অনুপ্রবেশকারী একটি মার্কিন MQ-9 রিপার গোয়েন্দা ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে, যা মার্কিন সামরিক বাহিনীও আংশিকভাবে স্বীকার করে। দর্শক, নতুন করে এই সামরিক সংঘাত শুরু ঠিক তখনই হয় যখন তুরস্কের আঙ্কারায় 2 দিন ব্যাপী ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল। 8 জুলাই সকালে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ এবং অভদ্র ভাষায় ইরানের সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিটি বাতিল ঘোষণা করেন। একজন সাংবাদিক যখন প্রশ্ন করেন ইসলামাবাদ সমঝোতা স্মারকটি কি এখন সম্পূর্ণরূপে মৃত, তখন ট্রাম্প সরাসরি জবাব দেন তার জন্য তিনি মনে করেন এটি শেষ। তিনি ইরানিদের সাথে আর কোনো চুক্তি করতে চান না। ট্রাম্পের অভিযোগ, ইরানিরা সম্পূর্ণ আবর্জনা, তারা অসুস্থ মানুষ, তারা অত্যন্ত কদর্য, সহিংস এবং জঘন্য প্রকৃতির মানুষ। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইরানকে অত্যন্ত ভদ্রভাবে বলেছিল, যাও সর্বোচ্চ নেতার শেষকৃত্য সম্পন্ন করো, কিন্তু তারা তা না করে কালকে হরমুজে মার্কিন ও বেসামরিক জাহাজের উপর রকেট মারা শুরু করলো। তাই আমেরিকাও কাল রাতে তাদের উপর সবচেয়ে ভয়াবহ আঘাত এনেছে।
ট্রাম্প আরো বলেছেন তিনি তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারকে ইরানি প্রতিনিধিদের সাথে সমস্ত আলোচনা বন্ধ করার নির্দেশ দিয়েছেন, কারণ তার মতে ইরানিরা চরম মিথ্যাবাদী এবং তাদের সাথে কথা বলার সময়ের অপচয়। একই সাথে তিনি হুমকি দেন ইরান যদি অবিলম্বে আত্মসমর্পণ না করে তবে মার্কিন সামরিক বাহিনী খুব সহজেই 1 ঘন্টার মধ্যে ইরানের সমস্ত প্রধান সেতু এবং অবকাঠামো ধ্বংস করে কাজটি শেষ করবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই অপমানজনক বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায় তেহরানের নীতি নির্ধারকরা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় মার্কিন যুক্তরাষ্ট্রের তেল সংক্রান্ত বিশেষ লাইসেন্স বাতিল করা এবং দক্ষিণ ইরানে বিমান হামলা চালানো ইসলামাবাদ স্মারকপত্রের অনুচ্ছেদ 15 এক চরম এবং নগ্ন লঙ্ঘন। তেহরানের মতে মার্কিন সরকার চুক্তি স্বাক্ষরের মাত্র 20 দিনের মাথায় এই পদক্ষেপ নিয়ে প্রমাণ করছে তারা বিশ্বস্ত নয় এবং আন্তর্জাতিক আইন মানতে অভ্যস্ত নয়। ইরানের সংসদের স্পিকার এবং চুক্তিটির প্রধান স্বাক্ষরকারী মোহাম্মদ বাঘের গালিব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পের তীব্র সমালোচনা করে লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের গুন্ডামি এবং জোরপূর্বক আদায়ের দিন শেষ হয়ে গেছে। ইরান কোনো হুমকির মুখে মাথা নত করবে না এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ধরনের চরম পদক্ষেপ নিতে প্রস্তুত তারা। দর্শক, গত 4 মাসেরও বেশি সময় ধরে বিশ্বের মানুষ ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে এই যুদ্ধ আর এই সমঝোতা হচ্ছে এমন পরিস্থিতি দেখে আসছে। শেষ পর্যন্ত বহু নাটকের পর সমঝোতা হওয়ার কিছুটা স্বস্তি মিলেছিল, কিন্তু এবারের আক্রমণ আর পাল্টা আক্রমণ কি তাহলে নতুন কোনো পরিস্থিতি নিয়ে আসবে বিশ্ববাসীর জন্য? ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই নতুন সামরিক সংঘাতের সুদূর প্রসারী অর্থনৈতিক ও রাজনৈতিক ঢেউ সমগ্র বিশ্বে আছড়ে পড়েছে। সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে বৈশ্বিক তেলের বাজারে। 8 জুলাই সকালে ট্রাম্পের যুদ্ধবিরতি বাতিলের ঘোষণার সাথে সাথেই অপরিশোধিত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ব্রেন্ট ক্রুডের মূল্য এক ধাক্কায় 5.4% বেড়ে ব্যারেল প্রতি $78 পৌঁছায়। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দামও 5.8% বেড়ে ব্যারেল প্রতি $74.55 স্পর্শ করেছে। গোল্ডম্যান স্যাক্স এবং জেপি মর্গানের মতো অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আশঙ্কা প্রকাশ করেছে, হরমুজ প্রণালী যদি দীর্ঘ মেয়াদের জন্য অবরুদ্ধ থাকে তবে বিশ্ব বাজারে তেলের দাম পুনরায় যুদ্ধকালীন সময়ের মতো ব্যারেল প্রতি $100 উপরে চলে যেতে পারে। রাজনৈতিকভাবে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সম্পর্কের মেরুকরণ চরম আকার ধারণ করেছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করলেও তারা এই নতুন সংঘাত নিয়ে চরম আতঙ্কে রয়েছে, কারণ দীর্ঘস্থায়ী যুদ্ধ মানে তাদের তেল ক্ষেত্র এবং পর্যটন খাতের উপর ইরানের পুনরায় ড্রোন হামলা এবং বিদেশি পুঁজির মৃত্যু ঘটা। তাছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই যুদ্ধাবস্থাকে কাজে লাগিয়ে সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিকরণের জন্য মার্কিন সরকারের উপর নতুন করে চাপ সৃষ্টি করছেন, যা সৌদি ক্রাউন প্রিন্সের জন্য বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্যদিকে ইউরোপীয় দেশগুলো যেমন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এই যুদ্ধবিরতি বাতিলের জন্য ট্রাম্পের খামখেয়ালিপনাকে আংশিকভাবে দায়ী করলেও তারা হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় ওমানি জলসীমায় একটি বহুজাতিক নৌ সুরক্ষা বাহিনী মোতায়েনের প্রস্তুতি শুরু করেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধবিরতির এই আকস্মিক পতন প্রমাণ করে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংকট নিরসনে কেবল সামরিক শক্তি বা একতরফা সমঝোতা কোনো কার্যকর সমাধান বয়ে আনতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে সরিয়ে দিতে পারলেও তারা ইরানের গভীর রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামো এবং বিপ্লবী গার্ডের প্রতিরোধ ক্ষমতাকে সম্পূর্ণ ধ্বংস করতে পারেনি, যা ডিক্যাপিটেশন ফ্যালাসি হিসেবে প্রমাণিত হয়েছে। বর্তমান সংকটের গতি প্রগতির উপর ভিত্তি করে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে মূলত 3টি প্রধান দৃশ্য দেখা যেতে পারে। প্রথম দৃশ্যপট হতে পারে যদি মার্কিন সেন্ট্রাল কমান্ড তাদের পরবর্তী সামরিক অভিযানে ইরানের জাতীয় তেল অবকাঠামো, বিশেষ করে খার্ক দ্বীপের প্রধান তেল টার্মিনাল লক্ষ্যবস্তু করে, তবে ইরানও তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে কুয়েত, বাহরাইন এবং সৌদি আরবের তেল ক্ষেত্রে আক্রমণ করবে। আর ফলে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিরা একযোগে ইসরায়েল ও লোহিত সাগরে নতুন ফ্রন্ট খুলবে, যা সমগ্র অঞ্চলকে এক ভয়াবহ মহাযুদ্ধের মুখে ঠেলে দিবে। দ্বিতীয় দৃশ্যপটে ট্রাম্প প্রশাসন ইরানের উপর সম্পূর্ণ অবরোধ বজায় রাখবে এবং ইরানও সরাসরি যুদ্ধ এড়িয়ে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর নিয়মিত ড্রোন
ও গেরিলা আক্রমণ চালিয়ে বিশ্ব বাজারে অস্থিরতা সৃষ্টি করতে থাকবে। এই অবস্থায় কোনো আনুষ্ঠানিক চুক্তি থাকবে না, বরং মধ্যপ্রাচ্য এক চিরস্থায়ী অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাবে। তৃতীয় দৃশ্যপট হিসেবে বলা যায়, যদি মার্কিন অর্থনীতিতে তেলের মূল্য বৃদ্ধির চরম নেতিবাচক প্রভাব পড়ে এবং ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তার অভ্যন্তরীণ শাসন টিকিয়ে রাখতে বাধ্য হন, তবে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় পুনরায় ইসলামাবাদ স্মারকপত্রের একটি নতুন সংস্করণ বা ইসলামাবাদ 2.0 নিয়ে আলোচনা শুরু হতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্পের বর্তমান ক্ষুব্ধ অবস্থান বিবেচনা করলে এই সম্ভাবনা অত্যন্ত কম। নতুন করে দেখা দেয়া এই সংঘাত যদি আরো তীব্র হয় এবং আগের মতোই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের উপর তার কি প্রভাব পড়বে? এর আগের বার জ্বালানি সংকটে বাংলাদেশকে মারাত্মকভাবে ভুগতে হয়েছে। সাম্প্রতিক সময়ে কূটনৈতিক তৎপরতাগুলোতে বাংলাদেশের উপর মার্কিন প্রভাব বেশ স্পষ্ট হয়ে উঠেছে। বাণিজ্য চুক্তির পর প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হওয়ার বিষয়টি নিয়ে দেশের অভ্যন্তরেও সমালোচনা হচ্ছে। ইরান যুদ্ধ চলাকালে একাধিকবার ঢাকায় দেশের রাষ্ট্রদূত তাদের অসন্তুষ্টির কথা প্রকাশ্যে বলেছিলেন। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষের দেশগুলোর জন্য নতুন করে হুমকি দিয়েছে ইরান। দেশটি বলেছে, মার্কিন সামরিক বাহিনীর যে কোনো আগ্রাসন সহায়তা বা সমর্থন দেওয়া হলে সেই সমর্থনের উৎসকে নিজেদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। বাংলাদেশ তার বার্ষিক চাহিদার প্রায় 6.2 মিলিয়ন টন অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল এবং বিপুল পরিমাণ এলএনজি আমদানি করতে মূলত হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। মার্কিন সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ইরান যদি বাংলাদেশকে দেওয়া সেফ প্যাসেজ বা বিশেষ ছাড় সুবিধা বাতিল করে দেয়, তবে বাংলাদেশের জ্বালানি সরবরাহ চেইন সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়তে পারে, যা দেশের বিদ্যুৎ ও শিল্প খাতকে তীব্র সংকটে ফেলবে। দর্শক, এই যুদ্ধবিরতির অপমৃত্যু এবং খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে রাজনৈতিক উস্কানি মধ্যপ্রাচ্যকে এমন এক অতল গহ্বরে নিক্ষেপ করেছে, যেখান থেকে ফিরে আসার কূটনৈতিক পথগুলো প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই অহমিকা ও পেশি শক্তির লড়াইয়ে শেষ পর্যন্ত কে বিজয়ী হবে তা অনিশ্চিত। তবে বৈশ্বিক অর্থনীতি এবং মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের জন্য যে এক নতুন দুর্যোগ ধেয়ে আসছে তা এখন সম্পূর্ণরূপে স্পষ্ট। ভারতের কি দুশ্চিন্তা বাড়ল বাংলাদেশ সেনাবাহিনীর ইসলামীকরণের ফলে, এবং ভারত কি করতে পারে এই পরিস্থিতিতে? দেখুন, এই প্রশ্নটি এখন শুধু বাংলাদেশ নয়, ভারতের সাউথ ব্লক এবং ভারতের সর্বত্র এই আলোচনাটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ তো আগে থেকেই 2024-এর 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ তাদের মৌলবাদী যে ধর্মীয় মৌলবাদ, সাম্প্রদায়িকতা, তার কবলে বাংলাদেশ চলে গেছেও অনেকটা। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শুধু বাংলাদেশের বেসামরিক যে প্রশাসন এবং সেখানকার মানুষের মধ্যে যে সাম্প্রদায়িকতা এবং মৌলবাদ ভীষণভাবে বেড়ে গেছে। শুধু সেটাই নয়, বাংলাদেশ সেনাবাহিনী, যে বাহিনীকে আগে বলা হতো বাংলাদেশ সেনাবাহিনী খুব প্রফেশনাল, সেই তাদের মধ্যেও এখনও দেখা যাচ্ছে যে তাদের মধ্যেও এই যে সাম্প্রদায়িকতা এবং ইসলামীকরণ সেটা অত্যন্ত দ্রুত বেড়ে গেছে এবং ভীষণভাবে বাড়ছে। আপনারা জানেন যে বাংলাদেশের শহীদদের স্মরণে সেখানে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতি সোপান হিসেবে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি প্রতীক। একই সঙ্গে শিখা অনির্বাণ ছাড়াও আরও একটি প্রতীক ছিল, সেটা হচ্ছে শিখা চিরন্তন। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে রেসকোর্স ময়দান থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন,
সেই রেসকোর্স ময়দান, যার বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান, সেই উদ্যানেও একটি শিখা ছিল, সব সময় জ্বলতো সেই শিখা অনির্বাণ। তার নাম হচ্ছে শিখা চিরন্তন। শিখা অনির্বাণও তার যে গ্যাস সাপ্লাই ছিল সেটা বন্ধ করে দেয়া হয়েছে। শিখা চিরন্তন তারও গ্যাস সাপ্লাই যেটা ছিল সেটা বন্ধ করে দেয়া হয়েছে। এই রাজনৈতিক পট পরিবর্তনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিভিয়ে দেওয়ার বা সরিয়ে ফেলার যে প্রসঙ্গটা ছড়িয়েছিল, এটা সে সময় অনেকের তরফ থেকে বলা হয়েছিল এটা নাকি গুজব, কিন্তু বাস্তবে শিখা অনির্বাণ এবং শিখা চিরন্তন দুটোরই এখন নিভিয়ে দেওয়া রয়েছে। যদিও সরকার এ ব্যাপারে কিংবা আর্মি তারা এই ব্যাপারে বলছে যে এ ব্যাপারে কোনো প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা যদি প্রথমে বন্ধ করা হয়েছিল, বলা হয়েছিল যে গ্যাসের অভাব টভাব ইত্যাদি তার জন্যে, কিন্তু আদৌ এখন তো আর গ্যাসের সেই অভাব নেই। সকলের বাড়িতে যদি অন্তত চুলা জ্বলতে পারে, তা শিখা অনির্বাণ এবং শিখা চিরন্তনের চুলা আগুন সেটা জ্বলবে না, এটা তো এই রকম ব্যাখ্যাটা তো গ্রহণযোগ্য হয় না। সুতরাং প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই যদি এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, তবে সেটা আরও দুশ্চিন্তা কমে না, বরং তাতে আরও দুশ্চিন্তা বাড়ে। বিশেষ করে মুক্তিযুদ্ধের সব স্মৃতিকে মুছে ফেলে দেয়া, সেটা তো শুরু করেছিলেন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। সব প্রতীক, ভাস্কর্য, ঐতিহাসিক বয়ান, সব পরিবর্তন, সংস্কার ভেঙে দেয়া, সব কিছু করা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে সেনানিবাসের ভেতরের এইসব প্রতীকী স্থাপনা, শিখা অনির্বাণ এবং শিখা চিরন্তন, সেগুলোকেও নিভিয়ে দেওয়া হয়েছে। এটা নিশ্চিতভাবেই দুশ্চিন্তার। দ্বিতীয় যে দুশ্চিন্তার খবরটা বাংলাদেশ থেকে আসছে, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর মূল রণধ্বনি বা স্লোগান, যেমন ভারতীয় সেনার আছে জয় হিন্দ, ভারতীয় সেনা জয় শ্রীরাম বলে না, বন্দে মাতরমও নয়, তাদের যে স্লোগান হলো সেটা হচ্ছে জয় হিন্দ। বাংলাদেশেও এটা ছিল, এই স্লোগান ছিল মূল রণধ্বনি, সেটা ছিল জয় বাংলা। আগে জয় বাংলাদেশ, আগে ছিল জয় বাংলা, পরবর্তী সময়ে এটা জয় বাংলাদেশ হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে কিছু ভিডিও বা সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজে আসছে সাধারণ সৈনিক বা জুনিয়র কর্মকর্তাদের এক অংশ তারা ড্রিল বা ব্যারাকে ধর্মীয় স্লোগান দিচ্ছে। যখন ড্রিল করছে এবং সেগুলো প্রকাশ্যে দিচ্ছে, এমন নয় যে অপ্রকাশ্যে, তারা প্রকাশ্যে স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবর, এইটা ব্যবহার করছেন। এই ব্যাপারেও খবর পাচ্ছি যে এরকম কোনো প্রাতিষ্ঠানিক নির্দেশ নেই। মানে বাংলা জয় বাংলাদেশ কিংবা জয় বাংলা বা জয় বাংলাদেশ পরিবর্তন করে নারায়ে তাকবীর দেওয়ার স্লোগান দেওয়ার কোনো নির্দেশ নাকি প্রাতিষ্ঠানিকভাবে দেওয়া হয়নি। সুতরাং এটিকে সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক রূপান্তর বললে ভুল করা হবে, কিন্তু ভুল করলেও এটা তো বাস্তব। অনেকে বলছেন যে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের একটা প্রতিচ্ছবি যেটা 2024-এর পর থেকে দেখা যাচ্ছে, সেইটাই হচ্ছে সেনাবাহিনী। তারা তো জনগণের একটা অংশ, সুতরাং তাদের মধ্যে ধর্মীয় পরিচিতির বহিঃপ্রকাশ ঘটছে, কিন্তু এটা তো কোনো ব্যাখ্যা হতে পারে না। সেনাবাহিনী তারা একটা কি বলবো, তারা একটা সংগঠিত একটা বাহিনী, শৃঙ্খলাবদ্ধ বাহিনী। তাদের ড্রিল বা কুচকাওয়াজে তিনি বাড়ির বাইরে, তিনি অন্য সময় তিনি নারায়ে তাকবীর বলতেই পারেন, কিন্তু ড্রিলের মধ্যে এসে, কুচকাওয়াজে এসে নারায়ে তাকবীর বলবেন, এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এটা দুটো ব্যাপার দেখা গেল। তৃতীয় যে ব্যাপার, আরেকটি ব্যাপারে আসছে, ইসলামের 4 জন খলিফা, হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান এবং হজরত আলী,
এদের 4 জনের নামে 4টি সেনা ডিভিশন বাংলাদেশে তৈরি হয়ে গেছে ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এবং আরও 2টো বাহিনী, যেটা নারী বাহিনী, নারীদের নামে স্ত্রী ও কন্যাদের, তারা সেটা কি হবে, সেটা হচ্ছে হজরত মুহাম্মদের তার স্ত্রী আয়েশা এবং কন্যা ফাতিমার নামে বাংলাদেশ সেনাবাহিনীতে 2টো নারী বাহিনী গঠন করা হবে, সেই সিদ্ধান্তও নেওয়া হয়ে গেছে। আবার এখানেও খবর পাওয়া যাচ্ছে এই ধরনের কোনো প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীতে ঐতিহাসিকভাবে রেজিমেন্ট বা ব্যাটালিয়নের নামকরণ করা হতো এতদিন ভৌগোলিক অবস্থান দেখে, যেমন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ইত্যাদি, অথবা সামরিক কার্যকারিতার ওপর ভিত্তি করে, যেমন গোলন্দাজ বাহিনী, সাজোয়া বাহিনী, ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল বাহিনী। তবে অতীতে দেখা গেছে কিছু নির্দিষ্ট সেনানিবাস বা ঘাঁটির নাম ঐতিহাসিক ব্যক্তিত্বদের নামে করা হয়েছে। ঐতিহাসিক ব্যক্তিত্ব, ধর্মীয় ব্যক্তিত্ব নয়, তাদের নামে রাখা হয়েছে। মুক্তিযুদ্ধের যারা বীর শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন তাদের নামেও রাখা হয়েছে। কিন্তু এবার যেভাবে খলিফাদের নামে এবং আয়েশা ও ফাতিমার নামে রেজিমেন্ট খোলার সিদ্ধান্ত হয়েছে, সেটাকে যদি কেউ বাহিনীর ইসলামীকরণ বলেন, তাহলে কি ভুল কিছু বলবেন? অনেকেই বলছেন এই যে ইসলামীকরণ হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী, এই বাংলাদেশ সেনাবাহিনীর, এর সঙ্গে তুলনীয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং পাকিস্তানের সেনাবাহিনীর। প্রথমে ইরানের মডেলের, আমি মনে করি না যে ইরানের মডেলের সাথে এর কোনো যোগ আছে। ইরানে কি আছে? ইরানে 2টি সমান্তরাল সামরিক বাহিনী রয়েছে। একটা প্রথাগত সেনাবাহিনী, তার নাম আরটিএস, আর যারা দেশ রক্ষা করে, এবং অন্যটি হচ্ছে আইআরজিসি পাসদারান, যারা সরাসরি সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতার, সুপ্রিম লিডারের অধীনে কাজ করে এবং ইসলামী শাসন ব্যবস্থা রক্ষা করার জন্য তাদের তৈরি করা হয়েছে। মানে দেশ রক্ষার জন্য একটা বাহিনী, সাধারণ সেনা, আর একটা হচ্ছে তাদের ইসলামী যে প্রজাতন্ত্র, সেটা শাসন ব্যবস্থা রক্ষা করার জন্য। বাংলাদেশে এমন কোনো সমান্তরাল বা ধর্মীয় সামরিক বাহিনী নেই। বাংলাদেশ সেনাবাহিনী একটি একক, পেশাদার এবং প্রথাগত প্রতিরক্ষা বাহিনী ছিল, যা সংবিধান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। কিন্তু তা সত্ত্বেও এই যে জিনিসটা করা হচ্ছে, সে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করলেও বোঝা যাচ্ছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয় তারাও সামরিক বাহিনীকে ধর্মীয় জামা পরাতে ব্যস্ত এখন। সুতরাং এখনো ইরানের মতো জায়গায় পৌঁছতে কয়েক দশক লাগবে, কিন্তু তাদের ইরানের পথে চলাটা শুরু করে দিয়েছে। পাকিস্তানের সামরিক মডেলের সেটা কীরকম? দেখুন, 1971 সালের পর, বিশেষ করে 1970-এর দশকে জেনারেল জিয়াউল হকের আমলে পাকিস্তান সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক ইসলামীকরণ করা হয়। তারা একেবারে পরিষ্কারভাবে ইসলামীকরণ করে দেয়। তাদের মূল নীতি বা মোটো, সেটা কি বলা হয়েছে? বলা হয়েছে ঈমান, তাকওয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ। সেখানে সামরিক ডক্ট্রিনেই ধর্মকে মূল উপাদান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তার জন্মলগ্ন থেকেই একটি আধুনিক, পেশাদার এবং ধর্মনিরপেক্ষ বা অসাম্প্রদায়িক মূল্যবোধের ওপর ভিত্তি করে এতদিন দাঁড়িয়েছিল। ক্যাডেটদের শপথ বা ব্যারাকে ধর্মীয় শিক্ষা, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্যে নিজ নিজ ধর্মাচরণ, ধর্মশিক্ষার ব্যবস্থা রয়েছে। কিন্তু প্রাতিষ্ঠানিক ডক্ট্রিন হিসেবে পাকিস্তানের মতো জিহাদি দর্শন বাংলাদেশ সেনাবাহিনীতে নেই বলা যাবে না। এখন নেই বলা যাবে না, বলতে হবে এগুলো আর ছিল না, কিন্তু এখন চলে আসছে। বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে
পরিবর্তন আসছে। কি পরিবর্তন? বাংলাদেশ সেনাবাহিনীতে বেশ কিছু দৃশ্যমান এবং অভ্যন্তরীণ পরিবর্তন আসছে ধর্মীয়করণের দিকে নজর দিয়ে। হ্যাঁ, পেশাদারিত্বের ব্যাপারে নজর দিয়ে সেখানটায় ওলট পালট করা হচ্ছে। ফোর্সেস গোল 2030 তার আধুনিকায়ন করা হচ্ছে, সেনাবাহিনীর আধুনিকায়নের ড্রোন, মিসাইল, ডিফেন্স সিস্টেম এগুলো সব নিয়ে আসছে। বেসামরিক প্রশাসন, সেখানেও মাঠ পর্যায়ে সেনাবাহিনী ছড়িয়ে গেছে, এসব ঠিক। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে সামাজিক স্তরে ধর্মীয় মেরুকরণ যেটা ছিল, সেনা সদস্যদের ব্যক্তিগত ধর্মীয় অনুভূতির বহিঃপ্রকাশকে এখন সেনাবাহিনীতে সেগুলো দেখা যাচ্ছে। এটাকে নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে ইসলামীকরণের প্রথম ধাপ ভালোভাবে শুরু হয়ে গেছে। এইবার এই যে ভালোভাবে শুরু হয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনীর এই যে বিষয়গুলো, এই যে পরিবর্তন আসছে, নিশ্চিতভাবে পাকিস্তানের মতো না হলেও, ইরানের মতো না হলেও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা, সেই চেতনাকে এখন ছুঁড়ে ফেলে দেয়া হয়ে গেছে প্রায়। বিগত রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্রীয় বয়ান থেকে 1971 সালের মুক্তিযুদ্ধের ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনাকে তার অবমূল্যায়ন এবং তাকে বিদায় দেওয়ার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। সেই প্রেক্ষিতে এই যে সেনাবাহিনীর ইসলামীকরণ করা হচ্ছে, এটা বাংলাদেশে বর্তমানে দক্ষিণপন্থী এবং ইসলামীপন্থী দল বা গোষ্ঠীগুলোর রাজনৈতিক প্রভাব ও তাদের গ্রহণযোগ্যতা আগের চেয়ে অনেক বেড়েছে এবং তারই ফলশ্রুতি এই ধরনের যে পরিবর্তন সেগুলো। এবং এই পরিবর্তন যতদিন না, আগে পাকিস্তানের সেনাবাহিনী যেভাবে আগে বলতো নিজেদের, এখনও বলে সেইটাই, তারা নিজেদেরকে বলে ডিফেন্ডার্স অফ ইসলামিক ফ্রন্টিয়ার্স, ইসলামের রক্ষক হিসেবে তারা নিজেদের জাহির করে পাকিস্তান, সেটা প্রাতিষ্ঠানিকভাবে। কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে এই ধর্মীয় পরিচয়ের চেয়ে জাতীয়তাবাদের পরিচয় আগে বেশি ছিল, সেটা এখন পাল্টে যাচ্ছে। কেন এটা পাকিস্তানের পর্যায়ে যদিও যাওয়াটা একটু কঠিন হবে, কারণ এই কঠিনতার কারণ হিসেবে ভারতের একটা ভূমিকা এখানে থাকবে। সেই আলোচনা ভারতের সম্পর্কিত মহলে, প্রতিরক্ষা মহলে কিন্তু আলোচিত হচ্ছে। কেন? কারণ দেখুন, বাংলাদেশের যে অবস্থান, সেটা কিন্তু ভারতের 3 দিকে ভারত, আর তার পেটের মধ্যে হচ্ছে বাংলাদেশ। একদিকে কিছুটা হচ্ছে, সামান্য কিছুটা মায়ানমার, এবং বাকিটা হচ্ছে কিছুটা হচ্ছে বঙ্গোপসাগর, কিন্তু 3 দিকে ভারত ঘেরা। ভারত নিশ্চিতভাবেই পাকিস্তানের সামরিক বাহিনীর ইসলামীকরণকে সহজে মানবে না, কারণ তাতে ভারতের দুশ্চিন্তা বাড়বে। এটা অসুবিধাটা কি? দেখুন, শেখ হাসিনার আমলে বাংলাদেশে জনগণের মধ্যে একটা ভারত বিরোধিতা ছিল, কিন্তু সেনাবাহিনীর নিরপেক্ষতা, অসাম্প্রদায়িক সেনাবাহিনীর চেতনার জন্যে সেখানকার সাধারণ মানুষের একরকম ধারণা ছিল, কিন্তু সেনাবাহিনী তাদেরকে সামলে রেখেছিল। এখন যদি সাধারণ মানুষ এবং তারাও যদি সাম্প্রদায়িক হয় এবং ইসলামীকরণ হয়ে যায় যদি সেনাবাহিনীর, তবে তার নিশ্চিত প্রভাব পড়বে ভারতের ওপর। এর ফলে ভারতকে চিন্তা করা ভারতের ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কারণ ভারতের দুশ্চিন্তা বাড়ছে। এই দুশ্চিন্তা বাড়বার পরিপ্রেক্ষিতে ভারত কতদিন চুপ করে থাকবে, সেই আলোচনা একটু করতেই হয়। ভারত চুপ করে কতদিন থাকবে? আর এই রকম যেভাবে চলছে এখন বাংলাদেশ, ইসলামীকরণ যেভাবে হচ্ছে সেনাবাহিনীর পর্যন্ত, সেখানে শেখ হাসিনা 6 মাস কিংবা 1 বছর পরে, 6 মাসের মধ্যে তিনি ফিরবেন বলেছেন। এই ফেরাটা যত দেরি হবে, তত ইসলামীকরণ বেড়ে যাবে সেখানকার সেনাবাহিনীর মধ্যে।
এবং শেখ হাসিনা ফিরে যাবেন কোন দেশে? যে দেশের সাধারণ মানুষ, সেনাবাহিনী, প্রশাসন সবার মধ্যে ইসলামীকরণ, সেখানে ফিরে গিয়ে তিনি অসাম্প্রদায়িক চেতনাকে পুনরায় প্রতিষ্ঠিত করবেন কিভাবে? কিন্তু ওই জন্যই বলছি, ভারতের হাতে এখন একমাত্র বাজি, যাকে নিয়ে বাংলাদেশকে আবার পুরনো সেই অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী রাজনীতিতে, ধর্মীয় রাজনীতিতে নয়, জাতীয়তাবাদী চেতনায় ফিরিয়ে নিয়ে আসার, মুক্তিযুদ্ধে ফিরিয়ে নিয়ে আসার, সেই দিনে সেই চেতনায় ফিরিয়ে নিয়ে আসার একজনই মাত্র মানুষ আছেন, এখন নেতা আছেন, তার নাম শেখ হাসিনা। আজকে যে বারবার বলা হচ্ছে শেখ হাসিনা 6 মাসের মধ্যে ফিরবে, আমি আপনাদেরকে আগেই বলেছি অক্টোবর, ম্যাক্সিমাম নভেম্বরের মধ্যে, ডিসেম্বর অবধি যাবে না, তার আগেই শেখ হাসিনা ফিরবেন বাংলাদেশে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি এদের উপর নির্ভর করে, যেখানে সেনা পর্যন্ত তাদের ইসলামীকরণ হয়ে যাবে, বাংলাদেশ হয়ে যাবে, বাংলাদেশ সেনা হয়ে যাবে পাকিস্তানের সেনা, বাংলাদেশ সেনা হয়ে যাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মতো, IRGCর মতো। সেখানে যাবেন, সেখানে তো বিচার পাবেন না, যাবেন শেখ হাসিনা। কিন্তু তিনি এককভাবে, একাভাবে না। তার আগে আবার বলি, ভারতের দুশ্চিন্তা বেড়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর এই ইসলামীকরণে, এবং ভারত আর বেশি দিন চুপ করে থাকবে না। খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সমস্ত গুটি সাজানো শুরু হয়ে গেছে। সেই গুটি এখন বলবো না, তার কিছু কিছু খবর নিশ্চয়ই পাচ্ছি, অবশ্যই পাচ্ছি, কিভাবে তিনি ফিরবেন। তবে একটা জিনিস শুধু বলে যায়, অক্টোবর খুব বেশি হলে নভেম্বর, তার মধ্যেই শেখ হাসিনা ওখানে ফিরছেন, এবং তার একটি চুলও পর্যন্ত কেউ স্পর্শ করতে পারবে না, এমনভাবেই তিনি ফিরবেন। ভারত কোনো রকম এখানে কোনো ইফস অ্যান্ড বাটস রাখছে না। ভারত পুরোপুরি তৈরি করে শেখ হাসিনার ফিরে যাওয়ার সমস্ত কিছু একদম পাকাপাকি স্থির করে, তার নিরাপত্তা নিশ্চিত করে, তারপরে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে যাবে, ফেরত পাঠানো হবে। সেই দিনটা খুব দেরিও নয়, দূরেও নয়, কারণ এই সেনার ইসলামীকরণ বাংলাদেশে ভারতকে আবার একটা বড় ঝটকা দিয়েছে। ভারতকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সিদ্ধান্ত ভারত নিয়েছে। এইটুকু বলেই এখনকার মতো রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।